কমিশন গঠনে বিডিআর হত্যার সাক্ষী দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে আটক বিজেপির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম। যে বিচারটা হবে, যেটার কমিশনটা হবে, যে ইনভেস্টিগেশন হবে, এটার প্রধান সাক্ষী হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম। কারণ উনি কার্নেজ পরবর্তীতে উনি ওখানকার ডিজি ছিলেন। আমরা সবাই জানি ওনাকে ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্ক থেকে ওখানে মেজর জেনারেল করে ওখানে করা হয়েছিল। সর্বশেষ জানাবো 17 বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম। আমি একটা গুড নিউজ দিতে যাচ্ছি। আমরা এতদিন যে শাউট করেছি যে বিডিআর কার্নেজ নিয়ে কমিটি নয়, কমিশন করতে হবে। কি জন্য? কমিশন হ্যাভ লট অফ পাওয়ার্স, এবং তাদের সিভিল প্রসিডিউরে আমি আইনটা দেখলাম যে 1908 আইন 1908 অনুযায়ী, সিভিল প্রসিডিউর 1908 অনুযায়ী তুমি একটা কোর্টের যে ক্ষমতা আছে, যে কাউকে সামন করা, যে কাউকে তাকে সামন করে তাকে দিয়ে তার সাক্ষী আদায় করা জোর করে, কেউ যদি সাক্ষী দিতে না চায় তাকে জোর করে কাস্টাডিতে নিয়ে আসা, এই যে পাওয়ারটা, এটা হয়ে যাওয়ার পরে এটা লেফটেন্যান্ট আমাদের মেজর জেনারেল ফজলুর রহমান স্যার, যিনি কমিশনার, উনি নিজে ইনভলভ হয়েছেন এবং উনি নিজে ইমিগ্রেশন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোন করে নাকি বলেছেন যে আমার যে এই কমিশনটা গঠন হয়েছে, এইটার যে বিচারটা হবে, যেটার কমিশনটা হবে, যে ইনভেস্টিগেশন হবে, এটার প্রধান সাক্ষী হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম। কারণ উনি কার্নেজ পরবর্তীতে উনি ওখানকার ডিজি ছিলেন। আমরা সবাই জানি ওনাকে ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্ক থেকে ওখানে মেজর জেনারেল করে ওখানে করা হয়েছিল। সো উনাকে আমার ফজলু স্যারের লাগবে, এবং আমি হ্যাটস অফ টু অল এক্স মিলিটারি অফিসার্স। আমি যে গ্রুপগুলো আছে আমাদের রিটায়ার্ড মিলিটারি অফিসারদের দেখছিলাম, তারা প্রত্যেকেই ইভেন এক পার্টি এয়ারপোর্টে পর্যন্ত চলে গেছে এই জিনিসটা এনশিওর করার জন্য ফিজিক্যালি, এবং এর সাথে পাবলিক যে পরিমাণ সাপোর্ট দিয়েছে, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই যে সেনাবাহিনীর এই ইনভেস্টিগেশনটা শেষ পর্যন্ত আমরা হয়তোবা করতে পারবো, সবাই যদি একত্রে থাকি। এবং আমি খুব অ্যামেজিংলি দেখতেছিলাম যে স্পেশালি জুনিয়র অফিসার যারা আছে, তারা এই এক ধরনের প্ল্যান করছিল যে ওকে, রাওয়ার নতুন চেয়ারম্যানকে ইনভলভ, হক স্যারকে ইনভলভ করা হোক, ফজলু স্যারকে ইনভলভ করা হোক, হাসান নাসির স্যারকে ইনভলভ করা হোক। এবং আমি মনে করি যে আমরা মিলিটারি অফিসার যদি একসঙ্গে থাকি, এটাই কিন্তু শেখ হাসিনা ভয় পেয়েছিল মেজর সিনহা হত্যাকাণ্ডের পরে, এবং এই কমিশনটা আদায় করার পরে ইনশাল্লাহ এই ন্যায় বিচার যদি আমরা এনশিওর করতে পারি, ইনশাল্লাহ আগামী বাংলাদেশের ফরেন পলিসি, ভারতের প্রতি যদি আমাদের নীতি যেটা আছে, ভারত আমাদের সাথে এটার সাথে যদি ইনভলভ হয়, এটা যদি প্রকাশিত হয়, তাহলে এটা একটা নিউ ইম্প্যাক্ট নিয়ে আসবে বাংলাদেশের আন্তর্জাতিকভাবে, এটা একটা নিউ ইম্প্যাক্ট নিয়ে আসবে। সো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা লেফটেন্যান্ট জেনারেল মইনুল এই বিদেশ যাওয়ার নিয়ে এটা সামাজিকভাবে প্রতিরোধ করে রুখে দিয়েছে, তাদেরকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মিলিটারি অফিসারদের পক্ষ থেকে। এবং হ্যাটস অফ টু জেনারেল ফজলু স্যার এবং হাসান নাসির স্যার। হক স্যার ইনভলভ হয়েছেন নাকি জানি না, অবশ্যই উনি ইনভলভ হয়েছেন, সবাইকে কৃতজ্ঞতা। এবং সাধারণ জনগণ যারা এটাকে আমরা প্রত্যেকেই যারা স্ট্যাটাস দিয়েছি এবং লাইভ করেছি, তাদেরকে সাপোর্ট দিয়েছেন, এই কারণেই কিন্তু সরকার এটাকে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে বাধ্য হয়েছে। এবং ইনশাল্লাহ ফজলু স্যারের এই কমিশনের প্রথম পাওয়ার এক্সারসাইজ, এটার সেকশন 4 কমিশনের যে সেকশন 4 যে পাওয়ারে বলা আছে, যে পাওয়ারটা এই প্রথম উনি এক্সারসাইজ করেছেন। ইনশাল্লাহ উনি এবং তার যারা ডেপুটি থাকবেন ওখানে, তারা ইনভেস্টিগেট করে এই তদন্তটাকে সঠিক রাস্তায় নিয়ে আসবেন, এবং যারা এখন পর্যন্ত আইনের বাইরে ছিলেন তারা সবাই এটার মধ্যে ইনভলভ হবেন। আমরা জানি যে যদিও জেনারেল মইনুল সরাসরি এটার আসামি বা ওই ধরনের কোনো কিছু হিসেবে জড়িত না, কিন্তু উনি হচ্ছে সমস্ত ইনভেস্টিগেশন এবং এভিডেন্সের সবকিছুর আমি বলবো স্টোর হাউস। সো উনি চলে গেলে এই জিনিসটা হতো না, এবং এর সাথে আরো অন্যান্য যারা আছে এখন পর্যন্ত আইনের আওতায় আসে না, ইনশাল্লাহ এই কমিশন আন্ডারে তারা আইনের আওতায় আসবে।
2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানা বিডিআর সদর দপ্তরে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেছেন, বাংলাদেশে যে বিষয়টি খুব ভালোভাবে জানা নেই তা হল সেনাবাহিনী ব্যারাকে ফিরে গিয়েছিল ভারতের চাপে। 2009 সালে যখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদকে তার অধীনস্থ কর্মকর্তারা বিডিআর বিদ্রোহ দমনে গুলি চালানোর নির্দেশ দিতে চাপ দিচ্ছিলেন, ভারত তখন সামরিক হস্তক্ষেপের হুমকি দিচ্ছিল। নয়াদিল্লি তখন হাসিনা নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল এবং মঈনে নেপোলিয়ন সন উচ্চবিলাস নিয়ে অনিশ্চিত ছিল। আর ভারতের হুমকি কেবল নিছক হুমকি ছিল না। তিনি আরও লিখেছেন, ভারতের কারণে হাসিনা রাজনৈতিকভাবে তখন পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পেরেছিলেন এবং সামরিক বাহিনীর চাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন। এরপর থেকে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সেদিন বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিডিআর সদর দপ্তরের আশেপাশে শক্ত অবস্থান গ্রহণ করেছিল। রাস্তার ট্যাঙ্কগুলো নামিয়ে সেনাবাহিনী চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছিল। প্যারাট্রুপস ও কমান্ডো প্রস্তুত ছিল। তবে ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে তারা অভিযান করতে পারেনি। যাক, দেরিতে হলেও প্রকৃত সত্যটা জানা গেল। পিলখানার সেদিনের এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা যে গুটি কয়েক এডিএস জেসিও নায়ক কিংবা হাবিলদারের নেতৃত্বে কিছুতেই সংঘটিত করা সম্ভব ছিল না, এই সত্যটা সামনে এলো। অত্যন্ত পরিকল্পিতভাবে 25 ফেব্রুয়ারির এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল। খুব চাতুরতার সঙ্গে পিলখানার ঘটনাটি তারা সংঘটিত করেছিল। যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল, এবার প্রথমেই সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসিনাকে ক্ষমতায় বসানোর 1.5 মাসের মাথায় প্রথমে কথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়। সেদিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত, কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয়। বিডিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুম, খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল। এরপর আর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি। এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার কন্ট্রাক্টর আর ভোটচোরদের পাহারাদার। বিডিআর হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যান শেখ হাসিনা। একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন, কয়েকজনের জবানবন্দি। সিপাহি সেলিম রেজা, বয়স 28, নম্বর 63,907। 2009 সালে 9 মার্চ সন্ধ্যা 7:30টায় শুরু হওয়া জিজ্ঞাসাবাদে জানায়, শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। তখন তাপস বলেছিল সেনা কর্মকর্তাদের মেরে ফেললে কোনো সমস্যা নেই। 44 রাইফেল ব্যাটালিয়নদের ডিএডি নাসিরউদ্দিন জান শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম। তারা বলেছে আমরা জিম্মি করিয়া যাই করি, আমাদের মাফ করে দেবে। সিপাহী জিয়াউল হক, নাম্বার 71,318। জিয়াউল জানায় সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে 10 জন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনুর নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াউল জানায় তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন অপারেশন ভালো হলে সজীব পদের জয় খুশি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন 1 ঘন্টা 4 মিনিট। যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করল না? শেখ হাসিনা বিডিআর বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন? 2009 সালের 1 মার্চ সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন 25 ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। কি ছিল সেই রিপোর্টে? জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কোথায় কি হয়েছিল? প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকীর ভূমিকায় বা সেদিন কি ছিল? সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন? বিডিআর ডিজির দিকে প্রথমে অস্ত্র ত্যাগ করেছিলেন সিপাহী মঈন, এখনও তার খোঁজ পাওয়া যায়নি কেন? সজীবদের জয় 27 ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানা ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন? জয় সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেওয়া হয়নি কেন? পিলখানার ঘটনা তদন্তে গঠিত 3টি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন? জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সামর্থ্য নিয়ে বিরূপ মন্তব্য করেছিল? এখন প্রশ্ন হলো, একমাত্র হাসিনা নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়া ছাড়া ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির পেছনে নয়াদিল্লির আর কি কি স্বার্থ ছিল? খুনিদের রক্ষা করা কি তাদের উদ্দেশ্য ছিল, নাকি বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে প্রতিশোধ স্পৃহা থেকে এটি করেছিল? তারা কি রৌমারী পাদুকা সীমান্তে নির্মম পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল? প্রতিষ্ঠান হিসেবে বিডিআরকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। বিডিআরের সদর দপ্তরে সেই পৈশাচিক ঘটনা শুধু বাংলাদেশের মানুষের বিবেককেই নাড়া দেয়নি, বিশ্ববাসীর বিবেককেও প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল। একক কোনো ঘটনার এত সামরিক কর্মকর্তার হত্যা এর আগে পৃথিবীর আর কোথাও ঘটেনি। সেদিনে সেই ঘটনা শুধু হত্যাকাণ্ডে সীমাবদ্ধ ছিল না। হত্যাকাণ্ডের পর কর্মকর্তাদের মৃতদেহকে চরম অবমানিত করা হয়েছিল, বিকৃত করা হয়েছিল তাদের মৃতদেহ।
সেনা কর্মকর্তাদের মৃতদেহের সঙ্গে যে অসম্মান ও পৈশাচিকতা দেখানো হয়েছিল, দেশের কোনো সাধারণ জনের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব ছিল না। স্বাধীনতার পর থেকে এই দেশকে অস্থিতিশীল করতে দিল্লির ষড়যন্ত্রকারীরা যে ধারাবাহিক অশুভ পরিকল্পনা করে আসছে, 25শে ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ড সেই পরিকল্পনারই একটি অংশ মাত্র। শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পরপরই ঘটে যাওয়া ঘটনার পেছনে দিল্লির আর কি কি অভিসন্ধি কাজ করেছিল তা আজও আমাদের অজানা রয়ে গেছে। ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য এই হত্যাকাণ্ডের অনুঘটকদের চিহ্নিত করা অতি জরুরি হয়ে পড়েছে।